আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা অনেকেই জানেন আমি গত 22শে জানুয়ারি চায়নাতে আসছি, এবং আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব এবং ফেসবুকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমার চায়না ইমিগ্রেশন কেমন ছিল, সেই সম্পর্কিত ইমিগ্রেশন সম্পর্কিত একটা তথ্যবহুল ভিডিও তৈরি করার জন্য। সো এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। মূলত আমার ফ্লাইট ছিল 22শে জানুয়ারি। আমার সাথে আমার একটা বড় ভাই ছিল পরিচিত, ওনার ফ্লাইট ছিল 21শে জানুয়ারি, আমার একদিন আগে। বাট আমাদের হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট ছিল একসাথে। সো উনি যখন চায়নাতে আসছে 21শে জানুয়ারি রাত্রে, সকাল 22 তারিখ সকালে এসে পৌঁছাইছে, এবং উনি সহকারে 22 জন বাংলাদেশিকে ওরা ইমিগ্রেশন ক্রস না করে বাংলাদেশে ফেরত পাঠায় দেয়। তো আমি যখন জানতে পারি, তখন আমি কিছুটা মানে তখন কিছুটা ভয় কাজ করতেছিল আমার ভিতরে, যে আমি গেলে আমাকে ঢুকতে দিবে কিনা বা আমাকে ফেরত পাঠায় দেয় কিনা। সো আমি চিন্তা করলাম, আমার যেহেতু হোটেল বুকিং কমপ্লিট করা, পেড করা, রিটার্ন টিকিট করা, না গেলে আমার জন্য লস, আসলে ওইগুলো ক্যান্সেল করলে তেমন কোনো টাকা ওইখান থেকে আসবে না। তো এই সাহসটা নিয়ে আমি চলে আসলাম চায়নাতে। আসার পরে যখন আমি ইমিগ্রেশন লাইনে দাঁড়ালাম, ইমিগ্রেশন ডেস্কে যাওয়ার আগেই পুলিশ আসলো, আইসা জিজ্ঞেস করতেছে যে আপনি কি নতুন, ফার্স্ট টাইম চায়নাতে আসছেন? আমি বললাম জি। বলছে আমার সাথে আসেন আসেন। তো আমার সাথে আরো 4-5 জন বাঙালি ভাই ছিল, বাংলাদেশি, সবাইকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দেখলাম একটা রুমে যখন নিয়েছে, ওইখানে আরো বাংলাদেশি ভাইয়েরা ওইখানে ওয়েট করতেছে, বসা রাখছে। তখন ভিতরে কিছুটা ভয় কাজ করতেছিল যে আসলে ঢুকতে দিবি কিনা, না আমাকেও ফেরত পাঠাবে। সো অনেকগুলা পাসপোর্ট যখন হাতে নিছে, নেওয়ার পর যে পাসপোর্টটা প্রথমে উঠাইছে ওইটাই ছিল আমার পাসপোর্ট। আমাকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করতেছে এই পাসপোর্টটা কার। তখন আমি বললাম যে আমার পাসপোর্ট। তখন আমার কাছে আসলো। আসার পরে প্রথমে দেখতে চাইলো আমার হোটেল বুকিং, রিটার্ন টিকিট, কত ডলার ক্যাশ ক্যারি করছি। তারপর আমার মোবাইল চাইলো, মোবাইল দিলাম। বলছে যে লক খুলে দাও, লক খুলে দিলাম। আমার গ্যালারিতে ঢুকে একটা একটা করে আমার গ্যালারিতে যে কয়টা ছবি ছিল মোবাইলের, সবগুলো ছবি ওরা দেখছে। ঠিক আছে। তারপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে ঢুকলো। আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মেসেজ একটা 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 করে সিন করে মিডিয়াতে গিয়ে হোয়াটসঅ্যাপের ভিতরে কি ছবি আছে, কি কথাবার্তা আছে। ইভেন আমি আমার পার্সোনাল নাম্বারে যে আমার যে ডকুমেন্টগুলো রাখতাম ওই পার্সোনাল নাম্বারে ঢুকছে। ঢোকার পরে আমার প্রিভিয়াস ভিসাগুলো দেখলো। আমার এর আগে হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, সৌদি, ইন্ডিয়া, এগুলো দেশে ভিজিট করা ছিল। তো ওইগুলো ভিসাগুলো দেখছে। দেখার পর বলছে এগুলা তুমি কখন ভিজিট করছো, কবে করছো? আমি বললাম অমুক টাইমে ভিজিট করছি। তারপর হচ্ছে আমার মেসেঞ্জারে ঢুকলো, হোয়াটসঅ্যাপে হংকং এর নাম্বার সার্চ করতেছে, হংকং এর কোনো নাম্বার আছে কিনা। তারপর মোবাইলের মেসেজে ঢুকলো, নাম্বারে যে মেসেজগুলো আমাদের আসে ওই মেসেজে ঢুকে আমার ব্যাংকের ব্যালেন্স কত আছে, কত লেনদেন করছি, কার সাথে কত কবে লেনদেন করছি, ওইগুলো চেক করছে। হংকং এ কারোর সাথে কোনো যোগাযোগ আছে কিনা ওইগুলো চেক করছে। তারপর হচ্ছে আমার মানি ব্যাগ চেক করলো, কত ডলার আমার কাছে আছে, চাইনিজ মুদ্রা কত আছে, ইউএস ডলার কত আছে। আমার ব্যাংকের কার্ডগুলো চেক করলো, কয়টা কার্ড আছে আমার সাথে। তারপর ঢাকা মেট্রো কার্ড ছিল, ওইটাও জিজ্ঞেস করছে এটা কিসের কার্ড। আমি বললাম ঢাকা মেট্রো কার্ড, ওইটা ডাবল চেক করছে ওইটা। আমার ড্রাইভিং লাইসেন্স চেক করছে, আইডি কার্ড চেক করছে। চেক করার পর বারবার জিজ্ঞেস করতেছে তুমি কি চায়না যাবে, তুমি কি চায়না যাবে, এই হংকং এ যাবে। আমি কি হংকং কেন যাবো, আমি তো চায়না ঘুরতে আসছি, আমার তো হংকং এ কোনো ভিসা নাই। বলছে ভিসা ছাড়া তো অনেকে যায়, তুমি যাবে কিনা। আমি বললাম যে না, আমি তো হংকং যাব না। তারপর গুয়াংজু কোথায় থাকবো, গুয়াংজু থেকে অন্য কোনো শহরে যাবো কিনা, হ্যাঁ আমার সাথে কেউ আছে কিনা। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হ্যাঁ আমাদেরকে ওইখানে আটকায় রাখছে। বিশেষত যখন আমার পাসপোর্ট চেক করছে, অন্যদেরকে একটা প্রশ্ন করে নেই, ওনাদেরকে বসা রাখছে 2.5 ঘন্টা যাবত। আমাকে শুধু আসে, জিজ্ঞেস করে, আবার চলে যায়, আবার আসে, চলে যায়। ইভেন মোবাইলটা আমাকে দেয় নাই। আমার মোবাইলের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মোবাইলের গ্যালারি, এবং আমরা যে ছবিগুলো ডিলিট করে দিই ওই ডিলিট ছবিগুলো কিন্তু রিসাইকেল বিনে চলে যায় মোবাইলের গ্যালারিতে। রিসাইকেল বিনে ঢুকেও চেক করছে কি ছবি আছে, কি আছে, কোনো ডকুমেন্ট আছে কিনা, আমার কি অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা। তো যারা বাংলাদেশি ভাইয়েরা নতুন আসবেন চায়নাতে, তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে পর্যাপ্ত পরিমাণ ডলার ডলার নিয়ে চায়নাতে আসার জন্য, যেটা অ্যাটলিস্ট 1000 US ডলার থাকাটা আমি মনে করি যে ভালো। তারপর হচ্ছে চাইনিজ মুদ্রা যদি পারেন কিছু সাথে ক্যারি করবেন। আর লাগেজের যে ব্যাপারটা, আমাকে জিজ্ঞেস করতেছে তোমার সাথে কি কোনো লাগেজ নেই। আমি বলছি লাগেজ আছে, ওইটা হচ্ছে বোর্ডিং এ চলে গেছে, আমার সাথে কিচ্ছু নাই। সো আপনার যদি লাগেজ থাকে সাথে, তখন যখন দেখবে আপনার টিকেটে 3 দিন 4 দিন 5 দিনের জন্য আপনি ভ্রমণ করতে আসছেন, বাট আপনার অনেক বড় লাগেজ, আপনার সাথে অনেক জামা কাপড়,
তখন কিন্তু সন্দেহ করতে পারে যে আপনি মনে হয় থাকার কোনো প্ল্যান করছেন বা অন্যদিকে যাওয়ার কোনো প্ল্যান করছেন। তো ওইটা রিকোয়েস্ট থাকবে যত কম পারেন লাগেজ কম নিয়ে আসবেন, ছোটোখাটো একটা লাগেজ নিয়ে আসবেন, সাথে কোনো কিছু ক্যারি করবেন না, সব কিছুই বোর্ডিংয়ে দিয়ে দিবেন, যেটা আপনার জন্য অনেক সহজ হবে। আর এখানে আমার মনে হলো জামা কাপড় ড্রেস আপ, ওইটাও একটা ফ্যাক্ট, যেটা আমি যতটুকু কথা বলছি আপনাদের সাথে আমি কিচ্ছু আমার নিজ থেকে বলি নাই, যেটা আমার সাথে হয়েছে ঘটনা, আমার আমার নিজেরটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত প্রবলেমটা। আর অনেকেই বলতেছে যে ইউএস বাংলার প্রবলেম। আসলে দেখেন ইউএস বাংলার হচ্ছে ওরা একটা ফ্লাইট পরিচালনা করে, ওরা জাস্ট আপনাকে এখানে এনে নামায় দিছে, বাকি ইটস আপ টু ইউ। আপনি কিভাবে কথা বলবেন, আপনার ডকুমেন্ট কি, এটা কখনো এয়ারলাইন্স বহন করবে না। সো এটা আপনার ব্যাপার। তো আপনি যদি ঢুকতে চান, চায়না এন্টার করতে চান, তো আপনি ওই পরিমাণ রিকোয়ারমেন্ট থাকতে হবে, ফিল করতে হবে যতটুকু রিকোয়ারমেন্ট ওরা চায়। এবং আমাদের নিজের এই প্রবলেমগুলো ক্রিয়েট করছি কিন্তু আমরা নিজেরাই। আমাদের মতো বাংলাদেশি প্রায় 12,000 বাংলাদেশিকে ট্রেস করতে পারছে না চায়না ইমিগ্রেশন পুলিশ। বিভিন্ন কারণে বিভিন্ন সময় বাঙালিরা এখানে আইসা বিভিন্ন দিকে চলে গেছে, অনেকে চায়নায় অবৈধভাবে থাকতেছে, অনেকে হংকং চলে গেছে, অনেকে তাইওয়ান চলে গেছে। সো এই কারণে হচ্ছে প্রবলেমগুলা। ইভেন আমি এটাও দেখছি অনেকের ইউএসএ ইউরোপের অনেকগুলো দেশ ভ্রমণ করা, ইভেন অনেকের হচ্ছে চায়না 4 বার 5 বার ভ্রমণ করা, ওনাদেরকেও আটকাইছে, অনেক ব্যবসায়ী মানুষকেও আটকাইছে। So it's very difficult right now to come in China. So it's totally up to you. এবং আমার হয়তো কপাল ভালো যে আমি এখানে এন্ট্রি করতে পারছি। এবং যাদেরকে এন্ট্রি করতে দেয় নাই 21 তারিখে, যাদের ফ্লাইট ছিল 21শে জানুয়ারি, ওনাদেরকে 21শে জানুয়ারি যখন 22 তারিখ সকালে আসছে, 23 তারিখ সকালের ফ্লাইট ওদেরকে পাঠাইছে। ওদেরকে কোনো রুম দেয় নাই, কোনো ঘুমাবার জায়গা দেয় নাই, কোনো খাবার দেয় নাই, কিচ্ছু দেয় নাই। একটা আলাদা রুমে নিয়ে রাখছে, ওইখানে আটকে রাখছে অনেকক্ষণ, প্রায় 24 আওয়ারের উপরে, which is very, you know, খুবই একটা খারাপ জিনিস। কারণ একটা মানুষের ঘুম প্রয়োজন, খাবার দাবার প্রয়োজন, রেস্টের প্রয়োজন। সো ওইগুলা মাথায় নিয়েই আসবেন চায়নাতে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। যারা যারা আমার চায়না ইমিগ্রেশন সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা তৈরি করা, আশা করি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।